আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তিল পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। আর এই তিলকুলি পিঠা যারা জীবনে একবারও ট্রাই করেননি, আশা করছি আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করে খাবেন। এই পিঠা খাওয়ার পর সত্যিই এর প্রেমে পড়ে যাবেন। তিলকুলি পিঠা বানাতে প্রথমে আমি 1 কাপ খোসা ছাড়ানো তিল দিয়ে দিলাম। এইভাবে অনবরত নেড়েচেড়ে তিলগুলো ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আস্তে আস্তে ভাজতে ভাজতে একসময় দেখবেন তিলগুলো খুব সুন্দরভাবে ফুটতেছে আর দেখবেন এর থেকে সুন্দর একটা গ্রান বের হয়েছে। তখন বুঝতে হবে যে আপনার তিলগুলো ভাজা হয়ে গেছে। তারপর প্যানে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর তার সাথে আমি ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিব 3 কাপ পরিমাণ। একটু নেড়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তারপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। এখানে যে দুধই ইউজ করতে হবে এমনটা কিন্তু না, আপনারা এর পরিবর্তে 1/3 কাপ পরিমাণ পানি ইউজ করতে পারেন যেন নারকেলটা সিদ্ধ হয়। এখন দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণ 2টি দারচিনি স্টিক আর 2টি এলাচ আর 3টি ছোট ছোট সাইজের তেজপাতা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে জাল করতে করতে একসময় গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। যখন গুড়টা গলে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা তিলগুলো গ্রাইন্ড করে। আমি তিলগুলো আদা গ্রাইন্ড করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ, প্রায় আধা চা চামচের মতো হবে। আপনাদের হাতের কাছে গ্রাইন্ডার না থাকলে আপনারা পাটায় একটু পিষে আধা ভাঙা করে নেবেন তিলগুলো। গ্রাইন্ড করা তিলগুলো দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। নারকেলের পুরটা আমার একটু আঠালো আঠালো হয়েছে, এর কারণ হচ্ছে নারকেলগুলো আমার একটু নরম ছিল, বেশি একটা পাকা ছিল না। নারকেলগুলো খুব বেশি পাকা হলে এরকম আঠালো হবে না, পুরটা একটু জর্জরা হবে। আপনারা আবার মনে করতে পারেন যে আমার পুরটা আঠালো হয়েছে, আপনাদেরগুলো কেন হলো না, সেজন্য বলে দিলাম। তারপর আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি ভেজা আতপ চালের গুঁড়া 5 কাপ পরিমাণ। আমি অনেকগুলো আতপ চাল একসাথে গুঁড়া করে নিয়ে আমি ডিপ ফ্রিজে গুঁড়াগুলো সংরক্ষণ করি। যখনই আমি কোনো কাজে ব্যবহার করি আমি ফ্রিজ থেকে নামিয়ে ডিফ্রস্ট করে তারপর কাজে ব্যবহার করি। চালের গুঁড়াগুলো একটু নেড়ে নিয়েছে যেন নিচ থেকে পুড়ে না যায়। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চালের গুঁড়াগুলো ভেজে নিচ্ছি, এতে করে ডোটা করা একদমই ইজি হয়। আর কাঁচা চালের গুঁড়া যদি আমরা সরাসরি ডো করতে যাই একটু সময় নেয় বেশি এবং একটু রিস্কও থাকে বেশি। আর এইভাবে আমার মতো চালের গুঁড়াটা ভেজে ডো করলে আপনারা সাথে সাথেই ডোটা করে নিতে পারবেন। আর যখনই এটা ভাজা হয়ে যাবে আপনারা একটু হাতে নিয়ে চেক করে দেখবেন যে একসাথে দলা বেঁধে গেছে কিনা। যদি দেখেন যে একসাথে দলা বেঁধে গেছে তখন বুঝতে হবে আপনার চালের গুঁড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর অপর চুলা থেকে আমি ফুটন্ত গরম পানি এনে অল্প অল্প দিয়ে ডোটা করে নিচ্ছি। আর পানিটা কিন্তু আপনারা একটু বুঝে সুঝে দিবেন, কারণ অনেক সময় এইভাবে পানি দিলে আসলে আন্দাজ করা যায় না। আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। যখন ফুটন্ত গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করবেন তখন চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে। এখানে আর চুলার আঁচের কোনো প্রয়োজন নেই, জাস্ট গরম পানি দিয়ে দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে চেপে চেপে ডোটা করে নিচ্ছি, যদি এখানে পানি লাগে আমি ভুজে পানিটা দিব। ডোটা আমার একদম পারফেক্টলি রেডি, এখানে আর কোনো পানি লাগেনি, সেজন্য আমি চুলা থেকে উঠিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নিয়ে এইভাবে নেড়ে চেড়ে গরমটা কমিয়ে নিয়ে তারপর এটাকে মথে নিতে হবে। এটা হালকা কুসুম গরম অবস্থায় থাকাই মথে নিতে হবে। এই যে আমার ডোটা কিন্তু মোটামুটি ভালোই গরম ছিল, আমি ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে নিয়ে নিয়ে আমি এই ডোটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সিঙ্কের নর্মাল ঠান্ডা পানি নিয়েছি, এখানে হাতটা ভিজিয়ে ভিজিয়ে আমি ডলে ডলে ডোটা করে নিচ্ছি। এবার ডোটাকে আমি কাউন্টারে রেখে ডলে নেব, তার আগে আমি কাউন্টার টপটা একটু মুছে নিচ্ছি। হাতে একটু তেল নিয়ে আমি কাউন্টারে লাগিয়ে নিচ্ছি, এতে করে কাউন্টারে আর লাগবে না।
ডোটা আমি ডলে নিয়েছি আর দেখুন ডোটা কত স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো ধরনের লাম্পস বা গুটি গুটি নেই। আর ডোটা খুবই সুন্দর হয়েছে, এইভাবে ডো করলে অনেক বেশি সুন্দর হয়। ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন ওপর থেকে শুকিয়ে না যায়। আর আমি পরিমাণ মতো ডো নিয়ে একটা বল বানিয়ে নিচ্ছি। এখন ওপর থেকে আপনারা ময়দা দিয়ে বা চালের গুঁড়া দিয়েও রুটিটা বেলে নিতে পারেন। রুটিটা বানিয়ে নিয়ে এখান থেকে আমি পরিমাণ মতো পুর দিয়ে আপনাদেরকে আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে নিয়ে আমি চেপে চেপে একটু জয়েন্টটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবে চেপে চেপে জয়েন্টটা লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায়। পিঠাটা কাটার জন্য আমি একটা টিনের পাত নিয়েছি, আমি এইভাবে ধরে পিঠাটা কেটে নিলাম। এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়। তারপর পিঠাটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবে কাউন্টার টপে রেখে মুড়িয়ে নিলে এটাও খুব তাড়াতাড়ি হয়। এই তো বানিয়ে নিলাম। আপনারা চাইলে আরও ছোট করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু বড় সাইজের করে বানিয়ে নিচ্ছি। আর একটা পিঠা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে পুরটা দিয়ে চেপে চেপে জয়েন্টটা লাগিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি আরও একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কোনো যন্ত্র না থাকে কাটার জন্য, তাহলে পরিমাণ মতো অল্প একটু ডো নিয়ে এইভাবে ছোট একটা রুটি বানিয়ে নেবেন। ছোট রুটিটা বানিয়ে নিয়ে পরিমাণ মতো পুর দিয়ে এইভাবে সিল করে নিতে হবে। তারপর মুড়িয়ে নিলেই হয়ে যাবে আপনার তিলকুলি পিঠা। তারপর আরেকভাবে আপনারা বানাতে পারেন। বড় একটা রুটি বানিয়ে নিয়ে যে কোনো একটা রাউন্ড কাটার দিয়ে বা বয়ামের লিড দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এই রুটিটার উপরও আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। তারপর এইভাবে চেপে চেপে সিল করে নিলাম, নিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন চুলায় চলে যাচ্ছি এগুলো তাওয়ায় দেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তাওয়ায় কিছু পরিমাণ পিঠা দিয়ে এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা ওপেন করে আমি উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো উল্টিয়ে দিয়ে এখন আমি আবার ঢেকে দিচ্ছি। আর এই পিঠাগুলো হতে বেশি একটা টাইম লাগে না, 5-7 মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যায়। ঢাকনাটা ওপেন করে আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমার হয়ে গেছে, আমি প্যান থেকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো হতে আমার মাত্র সময় লেগেছে 7 মিনিটের মতো। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি, এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।